That means the density of seeding is very high in case of Dapok seedbed. Floating nursery bed, it is prepared on the water in a floating platform. And these are all about different seedling raising bed: dry, wet, floating, and Dapok. And then you will have to be careful in managing the seed bed so that you can get quality seedling from the seed bed. Today we will discuss about the water requirement and water management system of rice production. Although I told you different water saving methods and different system of rice cultivation. Irrigation water management in paddy. We will have to apply irrigation water to grow the rice if there is scarcity of water. Generally, 2000 to 3000 liter of water is required for 1 kilogram rice production. And total water requirement for rice is 1200 to 1400 millimeter. And you see, the water requirement of rice at different growth stages. For nursery bed preparation, around 5% water is gone. Main field preparation, that means puddling, requires 25% of the total water requirement. Planting to panicle initiation, around 40% water is required. PI to flowering, it requires 30%, and flowering to maturity, it requires 5% of the total water required for rice production. And you will have to maintain water depth at transplanting, shallow water, after transplanting 4 to 5 centimeters, and during tillering stage 2 to 3 centimeters. And sometimes mid-season drainage is required because drainage will encourage the tillering. If you want to discourage the tillering, you will have to maintain a high depth of 45 centimeters. And ripening stage, there is no need of water stagnation. আমরা এখানে একটা জিনিস স্মরণ করাতে চাই। আগের দিন তোমাদেরকে AWD টেকনোলজি বলছিলাম। নরমালি কনভেনশনাল পদ্ধতিতে ফ্লাড ইরিগেশন দেওয়া হয় পাডেল ট্রান্সপ্লান্ট করে, কিন্তু AWDর ক্ষেত্রে আমরা কি করি, যে চারা লাগানো 10 থেকে 15 দিন পরে এই সময় পর্যন্ত এই শ্যালো ওয়াটার রাখতে হয়। এখানে খেয়াল করবা যে AWDর ক্ষেত্রে চারা লাগানোর পরের থেকে 10 থেকে 15 দিন পর্যন্ত জমিতে স্ট্যান্ডিং ওয়াটার রাখতে হয়। এই 15 দিনের দিকে যে আমরা ওই যে ম্যাজিক পাইপ বসাই, বসানোর পরে ওয়াটার মনিটরিং করে ইরিগেশন দিই, ওইটাকে বলা হয় AWD মেথড। ইট সেভস 15 to 30% ইরিগেশন ওয়াটার। আচ্ছা, ক্রিটিক্যাল স্টেজেস অফ ওয়াটার রিকোয়ারমেন্ট: টিলারিং, পেনিকেল ইনিশিয়েশন, বুট লিফ স্টেজ এবং হেডিং অ্যান্ড ফ্লাওয়ারিং। আচ্ছা, during this stage moisture level should be maintained at saturation level. Moisture stress, if moisture stress occur in active tillering phase, that will reduce 30% yield. And if it occurs during productive phase, then the yield will decline by 50 to 60%. Therefore, the reproductive phase is more critical than the tillering phase. Okay. আমাদের ওয়াটার রিকোয়ারমেন্ট কোন ধরনের সয়েলে কিরকম? ক্লে লোম সয়েল, সিল্টি ক্লে লোম এবং স্যান্ডি লোম সয়েলে দেখো সবচেয়ে বেশি পানি লাগে হচ্ছে স্যান্ডি লোম সয়েলে এবং সবচেয়ে কম পানি লাগে ক্লে লোম সয়েলে।
ক্লে সয়েল হলে আরো কম লাগবে। আচ্ছা, বোঝা গেছে তো? এখন তোমরা এইগুলো একটু পড়ে নিবা যে ওয়াটার ম্যানেজমেন্টের এফিসিয়েন্ট ওয়াটার ম্যানেজমেন্ট করতে গেলে কি করতে হবে। স্যার হ্যাঁ, তোমাদের তো কথা হচ্ছে, নয়েজ হচ্ছে কেন? বলো প্লিজ। কেউ কি কিছু বলতেছিলা? আচ্ছা, নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট আমরা জানি এনপিকে ইত্যাদিতে বিভিন্ন নিউট্রিয়েন্ট লাগে, এর ব্যাপারে কিছু কথা এখানে বলা আছে, কিন্তু আমি জাস্ট যে জায়গায় পয়েন্ট আউট করতে চাই, ফার্টিলাইজার ডোজ ডিপেন্ডিং অন রাইস ভ্যারাইটি অ্যান্ড সিজন। তাহলে আমরা জানি থ্রি সিজন, এবং এই 3 সিজনে কোন সময় শর্ট ডিউরেশন প্লান্ট আছে, আবার লং ডিউরেশন প্লান্ট আছে, এবং ফটোসিনথেটিভ আছে, অ্যারোমেটিক রাইস আছে। এদের ফার্টিলাইজার ডোজটা এখানে লিখে দেওয়া আছে। এটা এন পি কে এস জিঙ্ক, এন পি কে এস জিঙ্ক, এটা আমরা নিয়েছি এই বই থেকে, আধুনিক ধানের চাষ, এই বই থেকে আমরা এটা নিয়েছি। এখানে এটা এন এন না, এটা হচ্ছে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিঙ্ক সালফেট, জিপসাম অ্যান্ড জিঙ্ক সালফেট। ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম অ্যান্ড জিঙ্ক সালফেট এই রেটে দিতে হবে। এখন খেয়াল করে দেখো, যখন ডিউরেশন বাড়ছে সেখানে বেশি লেগেছে, আর যেখানে ডিউরেশন কম সেখানে কম লাগছে। এটা একটু মনে রাখতে হবে। আর এখানে দেখো ফার্টিলাইজার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা দেওয়া আছে, all fertilizers should be applied as basal, but urea should be given in 3 splits, 1/3 as basal, 1/3 as 15 days after transplanting, and 1/3 5 to 7 days before PI stage. আচ্ছা, PI স্টেজের আগে ইউরিয়া দিতে হবে 5 থেকে 7 দিন আগে, এবং দেখো সব জায়গায় লেখা আছে 5 থেকে 7 দিন আগে। কেন? এই কেন হচ্ছে, পিআই স্টেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেজ। পিআই মানে পেনিকেল ইনিশিয়েশন। তো পেনিকেল ইনিশিয়েশন শুরু হয় তোমার মাইটোসিস দিয়ে। এই মাইটোসিস যে ডিভিশন গুলো আছে, এই মাইটোটিক ডিভিশন পরিচালনা করার জন্য প্রচুর এনার্জি লাগে। এই এনার্জি যদি সাপ্লাই ঠিক মতো না আসে, তাহলে কিন্তু পেনিকেলটা ভালো মতো পুষ্ট হবে না, যতগুলো নাম্বার অফ স্পাইকলেট তৈরি হওয়ার কথা সেটা হবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং পিআই স্টেজের সময়েই আমার ক্রপের গ্রোথ যেমন ভালো হবে, পরবর্তীতে আমার ইল্ড তত সুন্দর হবে, বেশি হবে। এই জন্যে উই উইল হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন, স্পেশালি ইউরিয়া। এখন বোরো রাইসেরও দেখো 150 দিনের ভ্যারাইটি আছে, তার চেয়ে কম ভ্যারাইটি আছে, তাদের ডোজ দেওয়া আছে। তাহলে এই জিনিসগুলোকে আমাদের খেয়াল করতে হবে যে কোন সার দিব কতটুকু, এবং তার দেওয়ার সময়টা কিভাবে হবে। এবং এরপরে এসে এই মডার্ন টেকনোলজির মধ্যে আমরা লিফ কালার চার্টটাকে বলি ফার্টিলাইজার নাইট্রোজেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। লিফ কালার চার্টে এই দেখো 1টা 2টা 3টা 4টা কালার আছে। এই কালারের এগেইনস্টে লিফটাকে দেখে আমরা খেয়াল করতে হয় যে আমার জমিতে ইউরিয়া দেওয়ার সময় হয়েছে কি হয় নাই। তাহলে আগে যে পদ্ধতি আমরা বলছি এটা হচ্ছে ট্রেডিশনাল মেথড, এই 3টা স্টেপে দিতে হবে।
1/3 করে। আবার অনেক জায়গায় কিন্তু 2 স্টেপের কথাও বলা আছে। কোন জায়গায় এই যে ফটোসেনসিটিভ ভ্যারাইটির ক্ষেত্রে 2/3 as a basal and 1/3 as FPI। এরকম বিভিন্ন পার্থক্য আছে, একটু পড়তে হবে। এখন লিফ কালার চার্ট, এইটাকে আমরা দেখতে হবে যে এখানে ভ্যালু আছে 2 থেকে 5, গ্রিন, ইয়েলোইশ গ্রিন টু ডার্ক গ্রিন। তো ইয়েলোইশ গ্রিন, ডার্ক গ্রিন। তো এই যে ভ্যালু গুলো আছে, এই ভ্যালুর মধ্যে আমরা দেখব মিলাইয়া যে কোন সময়টা কোন জায়গাটা ম্যাক্সিমাম ফিট হয়েছে। সেই জায়গায় এই কালারের কাছে হলে আমরা ছাড় দেব। এই যে বলছে লিফ কালার চার্ট অফ 4 in application should be based on a critical LCC value of 4, critical value of LCC 4। আমরা তাহলে leaf color chart is used to determine the timing of an application and it should be based on LCC value of 4। এখন আমরা ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন নিয়ে আর কোনো কথা বলবো না, কারণ এটা তোমাদের অনেক পড়ালেখা করা আছে। ফার্টিলাইজার নিয়ে আমরা ফার্স্ট ইয়ারে পড়াইছি। তো এখানে ইন্টিগ্রেটেড প্ল্যান্ট নিউট্রিয়েন্ট সাপ্লাই সিস্টেম, IPNS, this system is devoted to maintenance and adjustment of soil fertility and nutrient supply to an optimum level for sustaining the desired productivity through optimization of benefit from the all possible sources of integrated manner. INM is a prescription for developing a durable IPNS. IPNS for different agriculture should be optimized for achieving maximum productivity। এই কথাটা একটু খেয়াল করো। IPNS, ইন্টিগ্রেটেড প্ল্যান্ট নিউট্রিয়েন্ট সিস্টেম, এই ইন্টিগ্রেটেড প্ল্যান্ট নিউট্রিয়েন্ট সিস্টেম বা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, এইটা করতে হবে বিভিন্ন জায়গায় জমি এবং ফসলের ভ্যারাইটির উপরে নির্ভর করে। এটা করতে পারলে আমাদের যে দুইটা সমন্বয় হবে, একটা হচ্ছে ইনঅর্গানিক ফার্টিলাইজার এবং অর্গানিক ফার্টিলাইজারের সমন্বয় হয়ে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি কিভাবে পাওয়া যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে সয়েল হেলথটাকে মেনটেন করা যাবে। প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার সাথে সাথে এনভায়রনমেন্টাল কস্টকে মিনিমাইজ করা যাবে। এই হলো IPNS এর ধারণা। এখন আমরা সেকেন্ড আরেকটা আসি, যে প্রথম আমরা শিখলাম ইরিগেশন, তারপরে শিখেছি নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। যদিও আমি বিস্তারিত বলি নাই, তুমি পড়লেই ইজিলি বুঝতে পারবা এবং জানা আছে। এখন আসি উইড ম্যানেজমেন্ট। উইড ম্যানেজমেন্ট এমনি আমরা জানি যে পাডেল ট্রান্সপ্লান্টিং ইজ দ্য মোস্ট পপুলার মেথড অফ রাইস কালচার, এবং পাডেল ট্রান্সপ্লান্টিং এ ফার্স্ট 10 to 15 days the land is kept under water, flooded condition is maintained for first 10 to 15 days. During this period, the crop gain advantages of avoiding the competition of weeds. তাহলে আমরা প্রচলিত পদ্ধতি দেখি, পানি রেখে দেওয়া হয়, এই ফ্লাড ওয়াটারের মাধ্যমে আমরা আগাছা কিছুটা দমন করে থাকি। কিন্তু আমরা দুইটা সিস্টেম নিয়ে এখানে কথা বলবো, একটা হচ্ছে ওয়েট সিস্টেম আর একটা হলো ড্রাই সিস্টেম। ওয়েটের মধ্যে আছে, একটা হচ্ছে ট্রান্সপ্লান্টিং আর একটা হচ্ছে ডাইরেক্ট সিডিং, আর ড্রাই এর মধ্যে শুধু ডাইরেক্ট সিডিং আছে। তো ওয়েটের তাহলে আমরা মোট পদ্ধতি পেলাম তিনটা, একটা হচ্ছে ওয়েট ট্রান্সপ্লান্টেড, ওয়েট ডাইরেক্ট সিডেড। ওয়েট ডাইরেক্ট সিডের পপুলার নাম কিন্তু ড্রাম সিডার মেথড, এটা মাথার মধ্যে রাখো। ড্রাম সিডিং টেকনিক মিনস the wet direct seeding, আর ডাইরেক্ট সিডিং মেথড এটা আলাদা আরেকটি মেথড। তাহলে তিনটা মেথডের আগাছা নিয়ন্ত্রণ কিন্তু তিন ধরনের। হ্যালো,
তিনটি মেথডের আগাছা নিয়ন্ত্রণ কিন্তু তিন ধরনের। একটা হচ্ছে ড্রাই কন্ডিশন, আরটা হচ্ছে ওয়েট কন্ডিশন। এখন ওয়েট কন্ডিশনের দুইটা অবস্থা, যেটা পার্ডেল ট্রান্সপ্লান্টিং করা হয়, দেয়ার উই শুড কিপ স্ট্যান্ডিং ওয়াটার ফর 10 to 15 days। এই 10 to 15 days রাখার কারণে আমার প্রাইমারি যে উইড ইমার্জ হওয়ার কথা, এটা অনেক সময় কমে যায়। কিন্তু যখন পাডেল ডাইরেক্ট সিডিং করি, দ্যাট মিনস ড্রাম সিডিং এর টেকনোলজি যখন ব্যবহার করি, তখন কিন্তু জমিতে স্ট্যান্ডিং অর্ডার রাখা যায় না। স্ট্যান্ডিং অর্ডার রাখলে কিন্তু চারা গজাবে না, ধানের চারা গজাবে না। সেই কারণের জন্য ওখানে স্ট্যান্ডিং অর্ডার রাখা হয় না। আর স্ট্যান্ডিং অর্ডার রাখা হয় না বলে ওখানে প্রচুর পরিমাণে আগাছার বীজ গজায়। অন্যদিকে ড্রাই সিডিং কন্ডিশনেও কোনো ওয়াটারই তো রাখা হয় না, সুতরাং ওখানেও আগাছা গজানোর যথেষ্ট সুযোগ পায়। এই আগাছার পরিমাণ কত হবে এটা নির্ভর করে একটা বিষয়ের উপর, সেটা হচ্ছে যে উইড সিড ব্যাংক কত রিচ। উইড সিড ব্যাংক মিনস the number of wheat seed being deposited in the soil। এইটার উপরেই নির্ভর করে কি পরিমাণ ব্যবস্থা আমাকে নিতে হবে। আমাদের দেশে সাধারণত কি করে, উইথ সিড ব্যাংককে রিচ করার জন্য যত পদ্ধতি আছে সবটাই করে ফেলে। কৃষকরা তারা খেয়াল করে না যে তার আগাছা বেশি হয়ে গেলে কত ক্ষতি হবে, সেটার দিকে খেয়াল করে না। সে বোরো ধান হারভেস্ট করার পরে আমন ধান পর্যন্ত 2 মাস প্রায় জমি ফেলে রাখে, অথবা আমন ধান হারভেস্ট করার পরে রবি শস্য করে না, বোরো ধানের মাঝখানে জমি ফেলে রাখে। এই ফেলানোর সময় ফেলো পিরিয়ডে প্রচুর পরিমাণে আগাছা জন্মায় এবং এই আগাছার বীজই জমির মধ্যে উইড প্রেসারটাকে হাই করে দেয়। সুতরাং আমাদেরকে এইটার থেকে রক্ষা পাওয়ার জন্য খেয়াল করতে হবে যেন এই ফেলো পিরিয়ডে আগাছা বীজ বেশি পরিমাণে জন্মাইতে না পারে। আমাদের হার্বিসাইড এর মাধ্যমে উইড কন্ট্রোলটাকে মডার্ন মেথড বলি, এর সাথে অন্যান্য মেথডও তো আছেই। কিন্তু হার্বিসাইডের মধ্যে আমাদের খেয়াল করতে হবে, এখানে দুটা জিনিস খেয়াল করতে হবে, যে কোন হার্বিসাইডটা আমরা সিলেক্ট করব। এখানে কয়েকটা হার্বিসাইডের নাম দেওয়া আছে, আমি নিচে আসতেছি। recommended rate and time of application of selected herbicide and their specific requirement in wet direct seeding। আমি যেটা বলছিলাম ওয়েট ডাইরেক্ট সিডিং, তার মানে ড্রাম সিডিং, সেখানে দেখো ক্রিটিলাকোলো, থায়োবেনকার, প্রোপানিল, বোটাকোলোর, পাইরোফস, তারপর হচ্ছে পাইরিফ্লাট, অক্সাডায়োজন, বিভিন্ন হার্বিসাইডের নাম বলছে। এখন এই হার্বিসাইড গুলো, তাহলে হার্বিসাইড কে তোমরা যদি একটু খেয়াল করো, তাহলে আমরা 3 ধরনের হার্বিসাইড পাই। একটা হচ্ছে প্রি ইমার্জেন্স হার্বিসাইড, আরেকটা হচ্ছে আর্লি পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড, আরেকটা হলো পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড। তো এই হার্বিসাইড গুলোর মধ্যে বাজারে আমাকে খেয়াল করতে হবে যে কোন হার্বিসাইডটা ওই এলাকায় অ্যাভেলেবেল এবং মোস্ট ইফেক্টিভ। তো সাধারণত প্রিটিলাকোলোর অ্যান্ড বুটাকোলোর, প্রিটিলাকোলোর আর বুটাকোলোর, এই দুইটা হার্বিসাইড প্রি ইমার্জেন্সি হিসাবে বেশি ব্যবহার করা হয়। আর এখানে ওটার নাম কেন নেই জানি না, পাইরোজোসালফান ইথাইল, এই যে পাইরোজোসালফান ইথাইল, এইটাকে বেশি পরিমাণ ব্যবহার করে হচ্ছে আর্লি পোস্ট ইমার্জেন্সি হিসাবে। আর হচ্ছে এই 2,4-D, এই 2,4-Dটাকে ব্যবহার করা হয় পোস্ট ইমার্জেন্সি হিসাবে। এই যে আর্লি প্রি ইমার্জেন্সিলাকোলোর অথবা প্রোপানিল বা বুটাকোলোর, এটা হচ্ছে ফসল লাগানোর 1 থেকে 5 দিনের মধ্যে ছিটাইতে হয়। আর এরপরে যেটা পাইরোজোসালফান ইথাইল, এটা হচ্ছে 15 থেকে 20 দিনের মধ্যে ছিটাইতে হয়।
চারা লাগানো বা বীজ বোনার। এরপরে হচ্ছে 2,4-D, এটা 30 থেকে 35 দিনের মধ্যে ছিটাইতে হয়। এ হলো হার্বিসাইড সংক্রান্ত বক্তব্য। ঠিক আছে তো? এখন একটা জিনিস তোমাদের খেয়াল রাখা দরকার, এটার পরে হয়তো বা তোমরা উইড সায়েন্স আর পড়বা না, বা অনেকেও এই কথাগুলো বলবে না, সুতরাং এই জিনিসটা তোমাদের একটু আমি নলেজ শেয়ার করি। সেটা হলো, প্রথমত হচ্ছে হার্বিসাইড কি পরিবেশের জন্য ভালো না খারাপ? তোমাদের উত্তর খারাপ। কি? ক্ষতিকর। হ্যাঁ, খারাপ। খারাপ। স্যার, অতিরিক্ত আচ্ছা। ব্যবহার করা খারাপ, কিন্তু পরিমিত পরিমাণ ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না স্যার। হার্বিসাইড তো খুব বেশি বিষাক্ত না। আচ্ছা, যাক, অনেকগুলো কথা আসছে। আমি তাহলে প্রথম যে এই টেবিলটা এখানে দেখো, এই টেবিলে বলা হয়েছে যে এগুলো টক্সিসিটি কেমন। এই টক্সিসিটি দেখো, এখানে বলছে লো, এটা মডারেট, লো মডারেট, হাই না। তার মানে যে হার্বিসাইড গুলো আমাদের আছে, এগুলো টক্সিসিটি হচ্ছে লো টু মডারেট। এখন এই যে এখানে LC50, এলসি মানে কি হচ্ছে লিথাল কনসেন্ট্রেশন। লিথাল কনসেন্ট্রেশন, ঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লিথাল কনসেন্ট্রেশন 10 ppm পর্যন্ত। এখন আমরা যে জিনিসটা আমরা এখানে একটু মনে রাখতে চাই, প্রশ্ন উঠাইছিলাম যে হার্বিসাইড ভালো নাকি মন্দ। তো এখানে প্রথম উত্তর হলো মন্দ, কারণ any chemical that will cause environmental problem. কিন্তু মন্দটার সে ভালো বেশি হবে নাকি কম হবে, সেটা এখান থেকে আমরা চিন্তা করব। সেটা হলো যে এই ফিশের টক্সিসিটির উপরে ভিত্তি করে এটা হয়তো এমন ভাবে করছে যে এই জমি থেকে পানিটা গেল যায় কোনো একটা এর মধ্যে পড়তেছে, ওয়াটার বডিজের মধ্যে পড়তেছে। এখন অনেক হার্বিসাইড দেখা যায় 5 থেকে 7 দিনের মধ্যেই তার রেসিডুয়াল টক্সিসিটি নষ্ট হয়ে যায়, অনেকটা বেশি দিন পর্যন্ত থাকে, অনেকটা 3 বছর, 5 বছর, 7 বছর পর্যন্ত থাকে। তো তাহলে টক্সিসিটির দিকে খেয়াল করে তারপরে তার যে লাইফ, হাফ লাইফ বলি বা যেটা বলি রেসিডুয়াল পিরিয়ড, এই পিরিয়ডকে আমি যদি শর্ট পিরিয়ডের কোনো হার্বিসাইড খুঁজে বের করি, তাহলে দ্যাট উইল বি সেফ। সুতরাং পরিবেশের জন্য খুব বেশি ক্ষতিকারক যে সমস্ত হার্বিসাইড, এইগুলোকে আমাদের বাদ দিতে হবে। এবং নতুন নতুন যে সমস্ত মলিকুল গুলো আসতেছে, যেগুলো খুব মানে শর্ট পারসিস্টেন্স ওয়ালা হার্বিসাইড গুলো নিতে হবে। সেকেন্ড যে জায়গাটা আমাদের খেয়াল করতে হবে, যে হার্বিসাইড বলা হয় যে তার পরিবেশের ব্যাপারটা আমরা আসলাম, এখন ফলন। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি হার্বিসাইড যদি ব্যবহার করি, ফসলের ফলন কিন্তু বেড়ে যায়, ফসলের ফলন কমে না। তাহলে ফলন কমলো না, পরিবেশগত যে সমস্যাটা আছে, এটাকে যদি আমরা ওভারকাম করি, যে যেগুলো মলিকুল শর্ট পারসিস্টেন্সি এইগুলো ব্যবহার করি, তাহলে আমাদের দুইটা দিকে গেল। অন্যদিকে হচ্ছে এর খরচ কম। যদি ম্যানুয়াল লেবারের কথা চিন্তা করি, একটা লেবারের দাম 300 থেকে 500 টাকা, কিন্তু হার্বিসাইড হলে ওর থেকে অনেক কমে আমরা উইড কন্ট্রোল করতে পারি। আর উইডের দ্বারা 60-70%, 80%, 100% ইল লস হতে পারে। সুতরাং আমাদের জুডিশিয়াস ইউজ খেয়াল করতে হবে। তবে হার্বিসাইড ব্যবহারের সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হলো এই উইড গুলো হার্বিসাইডের রেজিস্ট্যান্স ডেভেলপ করে। আমাদের দেশে এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স ডেভেলপ করে নাই, এই জন্য যে আমরা খুব কম সময় ধরে ব্যবহার করতেছি। আমরা আগে কিন্তু গত 5-7 বছর ধরে যে পরিমাণ হার্বিসাইড ব্যবহার শুরু হয়েছে, তাতে হার্বিসাইড রেজিস্ট্যান্স ডেভেলপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি।
সেইটাকে মোকাবেলা করার জন্য আমাদের যে ফল অবলম্বন করতে হবে। তাহলে যে এই হার্বিসাইড গুলোর একটা মোড অফ অ্যাকশন আছে, এই মোড অফ অ্যাকশন সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হবে। যে ধরতে হবে যে যে কোনো হার্বিসাইডের মোড অফ অ্যাকশন তার অন্য ধরনের মোড অফ অ্যাকশন ওয়ালা হার্বিসাইডের সাথে অল্টারনেট করতে হবে, যেন একই ধরনের হার্বিসাইড বারবার ব্যবহার করলে রেজিস্ট্যান্স ডেভেলপ হয়, কিন্তু অল্টারনেট হার্বিসাইড ব্যবহার করলে রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে না। তো এই অল্টারনেট হার্বিসাইড ব্যবহার করার ব্যবস্থা রাখতে হবে। তোমাদের এতখানি পর্যন্ত এই মুহূর্তে জানার দরকার নেই। আমরা মাস্টার ডিগ্রিতে ওইগুলো পড়াই বা অ্যাডভান্স লেভেলে ওই করি, বা আমরা রিসার্চও করি ওই অল্টারনেট হার্বিসাইড কিভাবে খুঁজে বের করা যায় এটা নিয়ে। তো এখন অন্য আরেকটি কথা বলি, সেটা হচ্ছে ড্রাই এর কথা বললাম। এখন ওই ড্রাইতে কি হার্বিসাইড ব্যবহার করব? ড্রাইতে আমরা হার্বিসাইড ব্যবহার করব, বুটাকলর ব্যবহার করতে পারবো? ড্রাই সিডের যে রাইস, সেখানে কি বুটাকলর ব্যবহার করতে পারবো? না, বুটাকলরের জন্য স্টার্নিং অর্ডার দরকার হয়। বুটাকলরের জন্য এর ভালো কাজ করার জন্য স্টার্নিং অর্ডার দরকার হয়। সুতরাং আমরা বুটাকলর ব্যবহার করতে পারবো না। আমরা আমাদের গবেষণাতে আমরা দেখছি যে সবচেয়ে ভালো হয় ড্রাই সিডিং এ। ড্রাই সিডিং এর জন্য, এটা নোট করে রাখো, ড্রাই সিডিং এর জন্য এই অক্সাডায়োজন এবং এখানে আছে কিনা পেন্ডিমিথালিন, একটু লিখে রাখো। অক্সাডায়োজন এবং পেন্ডিমিথালিন এই দুইটা কাজ করে ড্রাই সিডিং এ সবচেয়ে ভালো। অক্সাডায়োজন, পেন্ডিমিথালিন। আর হচ্ছে প্রিটিলাকোলোর এবং বুটাকোলোর, এইটা ভালো কাজ করা হচ্ছে পাডেল ট্রান্সপ্লান্টিং এ। আর প্রিটিলাকোলোর এবং এই প্রোপানিল, এগুলো ভালো কাজ করে তোমার সব অবস্থায়। প্রিটিলাকোলোর কাজ করবে হচ্ছে ড্রাইতেও কাজ করে এবং ওইটাও কাজ করে, কিন্তু প্রিটিলাকোলোর ড্রাইতে বেশি ভালো কাজ করে না, বুটাকোলোর মোটেই কাজ করবে না। আচ্ছা, তোমাদের আরেকটি মেথড সম্পর্কে মনে হয় একটু বলতে ভুলে গেছি আমি। একটা শব্দ কি বলছিলাম, আনপাডেল ট্রান্সপ্লান্টিং, এই শব্দটা কি বলছি তোমাদের? আনপাডেল ট্রান্সপ্লান্টিং, এটা বলি নাই এবং আমার এই শীটের মধ্যে নাই, অন্য জায়গায় আছে। আনপাডেল ট্রান্সপ্লান্টিং এটা হলো, তোমরা একটি শব্দ শুনছো, কনজারভেশন এগ্রিকালচার শব্দটা শুনছো মনে হয় নাকি? কনজারভেশন এগ্রিকালচার নাম শুনছো? জি স্যার। জি স্যার। মানে কি কনজারভেশন এগ্রিকালচার মানে কি? মিনিমাম লেভেলে টিলেজ দেওয়া যায়। মিনিমাম টিলেজ, ঠিক আছে। তো কনজারভেশন এগ্রিকালচার মিন্স তিনটা বিষয়কে ওখানে ই করা হয়। একটা হচ্ছে মিনিমাম ডিস্টারবেন্স অফ সয়েল। তাহলে কনজারভেশন এগ্রিকালচারের তিনটা পিলার ভালো করে খেয়াল করো। প্রথম নম্বর পিলার হচ্ছে প্রথম পিলার কি? মিনিমাম ডিস্টারবেন্স অফ সয়েল। ঠিক আছে, একটু লিখে রেখো, এটা লিখে রাখলে তোমাদের কাজে দিবে। অন্যরাও পড়াবে হয়তো, কনজারভেশন এগ্রিকালচার পড়াবে কোনো সাবজেক্টে কেউ, আমি জানি না, তবে আমি বলতেছি এটা ভালো করে খেয়াল করো। এক নম্বর হচ্ছে মিনিমাম ডিস্টারবেন্স অফ সয়েল। দুই নম্বর হচ্ছে ক্রপ রোটেশন। দুই নম্বর হচ্ছে ক্রপ রোটেশন। আর তিন নম্বর হলো মালচিং। এই তিনটা জিনিস মিলাইয়া হচ্ছে কনজারভেশন এগ্রিকালচার। তাহলে তিনটা কি কি পাইলাম আমরা? মিনিমাম ডিস্টারবেন্স অফ সয়েল, সে নো টিলেজ হতে পারে, মিনিমাম টিলেজ হতে পারে, কনজারভেটিভ টিলেজ হতে পারে, হোয়াট ইট মেবি, উই উইল নট give the full cultivation to the land. সেকেন্ডটা হলো আমাদের ক্রপ রোটেশন ফলো করতে হবে, ক্রপিং প্যাটার্ন বা রোটেশন ফলো করতে হবে। আর তিন নম্বর হলো মালচিং করতে হবে, ঠিক আছে, রেসিডিউ রিটেনশন। মালচিং মানে রেসিডিউ রিটেনশন। এই তিনটা পিলারের উপরে
কনজারভেশন এগ্রিকালচারকে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই কনজারভেশন এগ্রিকালচার উইল বি দি মেইন স্ট্রিম এগ্রিকালচার ইন নিয়ার ফিউচার। এই মুহূর্তে আমাদের যে ট্রেডিশনাল এগ্রিকালচার আছে, এই ট্রেডিশনাল এগ্রিকালচার হয়তো বা একদিন আমরা নিজেরাই প্রয়োজনের তাগিদে চেঞ্জ করে আমাদের দেশে আমাদের 100% জমি হয়তো ওই কনজারভেশন এগ্রিকালচারে চলে যেতে হবে। তো কনজারভেশন এগ্রিকালচারের আরেকটি রূপ হলো কাল্টিভেশনের ক্ষেত্রে আমরা যেটা ডেভেলপ করছি, সেটা হলো আনপাডেল ট্রান্সপ্লান্টিং। আনপাডেল ট্রান্সপ্লান্টিং অর্থ হলো, ধরে নাও তুমি এই কি আউশ ধান লাগাইছো, আউশ ধান কাটলাম, আউশ ধান কেটে ওই জমিতে শুধু আগাছা পরিষ্কার করার জন্য যতটুকু কাজ করা লাগে ওইটুকু করলাম, অর্থাৎ হার্বিসাইড অ্যাপ্লাই করলাম। হার্বিসাইডের মধ্যে আমরা কিন্তু জানি প্রি প্লান্ট হার্বিসাইড। একটা প্রি প্লান্ট হার্বিসাইডের নাম বলতে পারো তোমরা? প্রি প্লান্ট হার্বিসাইড নাম বলতে পারো? জানো বুটাক্লোর, কি? ফ্লিটিলাক্লোর। না না, এই বুটাক্লোর ফ্লিটিলাক্লোর এটা প্রি ইমার্জেন্স, এটা প্রি প্যারাকোয়াড, ডাইকোয়াড। প্যারাকোয়াড বাইকোয়াড, হ্যাঁ হতে পারে উদাহরণ। কিন্তু আমাদের দেশে আমরা ব্যবহার করি পপুলার নাম কি রাউন্ড আপ, তাই না? গ্লাইফোসেট, এর নাম হচ্ছে গ্লাইফোসেট। তো গ্লাইফোসেট নিয়েও কিন্তু রাজনীতি আছে এবং বড় রাজনীতি চলতেছে। কেউ কেউ বলতেছে এই গ্লাইফোসেট মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়, ক্যান্সার হয়, ইত্যাদি ইত্যাদি। এগুলো জাস্ট কান দেওয়া যাবে না, এগুলো হচ্ছে মিথ্যা কথা। মিথ্যা কথা এরকম যে সে হয়তো তার টেস্টে পেয়েছে, আমাদের দেশে এইটা বেশি ব্যবহৃত হয় না। এটা ব্যবহৃত হয় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এতে প্রচুর পরিমাণ গ্লাইফোসেট ব্যবহার করে। তাদের ক্ষেত্রে ক্যান্সার বা এই জাতীয় প্রবলেম কিন্তু একটি সমস্যা হতে পারে, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা অত বেশি সমস্যা না। তারা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বেশি ব্যবহার করে, আমাদের দেশে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বেশি ব্যবহার করি না। এই জেনেটিক্যালি মডিফাইড ক্রপ এর ক্ষেত্রে ওইটা করে থাকে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম আনপ্যারেন্ট ট্রান্সপ্লান্টিং হলো তুমি জমিটাকে ক্লিন করবা থ্রো হার্বিসাইড অ্যাপ্লিকেশন। এর ক্ষেত্রে প্যারাকোয়াড ব্যবহার করতে পারো অথবা গ্লাইফোসেট ব্যবহার করবা। গ্লাইফোসেট ইজ ওয়াইডলি ইউজড। তাহলে জমিটা আমি চাষ দিব না, কিন্তু এর আগে যে ধান ছিল ওই ওই যে স্ট্র ওর মধ্য দিয়ে মাঝখান দিয়ে আমি শুধু ধানটা লাগিয়ে দিব। আপাতত আমরা হাত দিয়ে লাগাচ্ছি, কিন্তু ভবিষ্যতে হয়তো ট্রান্সপ্লান্টার এমন ভাবে আসবে যে ওই মাঝখান দিয়েই ট্রান্সপ্লান্টিং করতে পারবে, এরকম সুযোগ তৈরি হবে। এতে কি হয়, এই আনপ্যারেল ট্রান্সপ্লান্টিং এ আমরা আশ্চর্যজনক ভাবে একটা জিনিস লক্ষ্য করছি। আনপ্যারেল ট্রান্সপ্লান্টিং এর ফলন প্যাডেল ট্রান্সপ্লান্টিং এর চেয়ে বেশি। আরো একটা জিনিস, আনপ্যাডেল অর্থাৎ জমি যদি আমি চাষ না করি, প্যাডলিং না করি, ওই যে আমরা ধান লাগানোর জন্য কি যন্ত্র ব্যবহার করি যেন? রাইস ট্রান্সপ্লান্টার। রাইস ট্রান্সপ্লান্টার is seedling transplanting very easy in the unpaddled system than the paddled system. সুতরাং তোমাদের মনে রাখতে হবে যে আনপ্যাডেল ট্রান্সপ্লান্টিং একটি নিউ সিস্টেম। এই সিস্টেমের সুবিধা হলো জমি তৈরি করার কোনো খরচ নাই, বরঞ্চ এইটাতে যদি 2-3 বছর ধরে করা যায়, অর্থাৎ কনজারভেশন এগ্রিকালচারের ফুল প্রিন্সিপাল মেনে চলা হয়, তাহলে জমিতে চাষ করার কোনো প্রয়োজন পড়ে না, বরঞ্চ the yield is higher in case of unparalleled transplanting than the parallel transplanting system. ঠিক আছে, বোঝা গেছে তো? parallel transplanting এর থেকে বেশি এফিসিয়েন্ট হলো unparalleled transplanting. That means conservation agriculture is more efficient than আসসালামু আলাইকুম ভাই, আমি একটু ক্লাসে আছি তো ক্লাসটা নিয়ে তো পরে বলতে পারি।
আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন তোমাদের আনপ্যারালড ট্রান্সপ্লান্টিং বললাম, তারপরে এডব্লিউডি বলেছি, ড্রাই ডাইরেক্ট সিডিং বলেছি, তারপরে বললাম হচ্ছে লিফ কালার চার্ট, এটা বলা হয়েছে। এরপরে হচ্ছে উইড ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট ইত্যাদি বলা যায়। এখন জাস্ট এই জিনিস ডিজিজ অ্যান্ড ইনসেক্ট ম্যানেজমেন্ট, কিছু ইনসেক্টের নাম লেখা আছে, কিছু ডিজিজের নাম লেখা আছে, এটা আমি আর বলতে যাব না। এখন আমরা হারভেস্টিং কখন করব? when 80% of the panicles become straw colored, that means 18 to 22% moisture, or the harvesting is done in between 28 to 30 days after heading for dry season, and in the wet season it should be 34 to 38 days after heading. That means you will have to harvest the crop at 80% of the grain. When 80% of the grain become mature, at that time you will have to harvest. It will help in mechanical harvesting, as well as it will reduce the shattering loss. যদি বেশি পেকে যায় তাহলে শ্যাটারিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের শ্যাটারিং লসকেও কমানোর জন্য, আর বর্তমানে হারভেস্টিং এর জন্য নতুন কি করছে, গত বছর হাওড় এলাকায় তোমরা দেখছো, পত্রপত্রিকায় আসছে, গভর্নমেন্ট খুব বাহবা নিচ্ছে, কি কম্বাইন হারভেস্টার ব্যবহার করছে, তারপরে রিপার ব্যবহার করছে। এটা এটা খুব বেশি গর্বের কিছু নাই, বরঞ্চ আমাদের 100% জমি এই হারভেস্টিং, কম্বাইন হারভেস্টার ইত্যাদির মাধ্যমে হওয়া উচিত। কারণ আমাদের লেবার কস্ট বেড়ে যাচ্ছে, সুতরাং হারভেস্টিংটা আমাদের মডার্নাইজেশন দরকার। কিন্তু যে সমস্ত যন্ত্রপাতি বানায় এইগুলো পরে গলার ফাঁস হয়ে দেখা দিচ্ছে, ভালো যন্ত্রপাতি আসতেছে না। এগুলো যেগুলো কথা বলতেছি কম্বাইন হারভেস্টার, সবই হচ্ছে ইম্পোর্টেড। আমরা তাহলে কি করলাম? আমাদের দেশে নিজেরা উৎপাদন করতে পারি না, সুতরাং এটা একটু ভালো ভালো লক্ষণ না। হারভেস্টিংটা টাইমলি হওয়া দরকার। হারভেস্টিং টাইমিং হলে ওই যে পোস্ট হারভেস্ট লসটা অনেক কম হবে। এবার আমরা ওই পুরনো কথায় আবার ফিরে যাই। রাইস আমরা বলছিলাম ডিপ ওয়াটার রাইস, সরি হ্যাঁ, লোল্যান্ড রাইস আর আপল্যান্ড রাইস। এরপরে লোল্যান্ড রাইসটা আমরা বলছিলাম ডিপ ওয়াটার রাইস আর শ্যালো ওয়াটার রাইস। ডিপ ওয়াটার রাইস এখানে বলছে ফ্লাডিং ডেপথ 50 to 100 সেন্টিমিটার। এই যে 50 সেন্টিমিটার উপরে যদি যায় এটাকে আমরা ডিপ ওয়াটার রাইস বলি, আর এর চেয়ে নিচে যদি থাকে সেটাকে আমরা শ্যালো ওয়াটার রাইস বা লোল্যান্ড রাইস বলি। আর এটা ফ্লোটিং রাইস, এটা হলো 100 সেন্টিমিটারের উপরে বা 1 মিটারের উপরে যদি ওয়াটার ডেপথ হয় তাহলে সেটাকে আমরা বলি ফ্লোটিং রাইস। এখন আমরা ডিপ ওয়াটার রাইস নিয়ে জাস্ট সামান্য 2-1 মিনিট কথা বলবো। ডিপ ওয়াটার রাইস, হাওড় এলাকা আমন ধান যেটা হয় এটা হলো ডিপ ওয়াটার রাইস। হাওড় বা বিল, তারপর হচ্ছে কি কি যেন আছে, এসব জায়গায় যেখানে পানির উচ্চতা 50 সেন্টিমিটারের উপরে চলে যায় এখানে। এখন ডিপ ওয়াটার রাইস আর ফ্লোটিং রাইসের মধ্যে পার্থক্য দেখো। ডিপ ওয়াটার রাইস হলো পানি বাড়লে কিন্তু পানির তলে চলে যাবে, 50 থেকে 100 সেন্টিমিটারের উপরে পানি বাড়লেই গাছ পানির নিচে চলে যায়। আর ফ্লোটিং রাইস বৃষ্টি মানে ফ্লাড লেভেল বাড়তে থাকবে, এই গাছও বাড়তে থাকবে। ক্লিয়ার? Deep water rice or deep water rice, floating rice is a deep water rice, but it is different in that the floating rice will continue to grow and it will try to keep or try to avoid submergence, but it will not be able to. সুতরাং এখন এখানে দেখো আমাদের ডিপ ওয়াটার রাইসের কিছু জাতের নাম দিয়ে দেওয়া আছে। ডিপ ওয়াটার রাইসের কিছু জাতের নাম দিয়ে দেওয়া আছে, এই বাদশা ভোগ, BR5, জাসোবালাম, এগুলো একটু একটু মনে রাখো, কারণ ডিপ ওয়াটার রাইসের এই জাতগুলোর নাম কিন্তু জিজ্ঞেস করবে, ভাইভাতে জিজ্ঞেস করুক আর আমরা পরীক্ষায় দিই, জাতের নামগুলো একটু মনে রাখো। যদিও এগুলো এত বেশি প্রচলিত নাই, তারপরেও এটা
আমাদের জানা থাকতে হবে। ফ্লোটিং রাইসে কি হয়, ওয়াটার ডেপথ বাড়তে থাকে, এ গাছও বাড়তে থাকে। তার মেকানিজম কি? মেকানিজম হলো যে একটা হলো ফ্লোটার জন্য সে বাড়বে, ইলংগেশন হবে। এই ইলংগেশনটা হয় ওর মধ্যে ইয়ে থাকে জিবরেলিক অ্যাসিড। এই জিবরেলিক অ্যাসিড ইয়ে হয় কই, আচ্ছা, জিবরেলিক অ্যাসিড রিলিজ হয় যখন আহ, গাছ পানির নিচে চলে থাকে, তখন ওই ইন্টারনোডে যে জিবরেলিক অ্যাসিড থাকে, ওই ইন্টারনোড ইলংগেশন এই যে টেক্স প্লেস। কয়টা হয়? ফার্স্ট স্টেপ হচ্ছে নোডাল সেপ্টামে কিভাবে হয়, ইন্টারনোড ইলংগেশনটা কিভাবে হয় এখানে লেখা আছে, একবার পড়লে তোমার বুঝতে আর কোনো সময় লাগবে না। তো আমি যেটা ওইটা আর বেশি যাচ্ছি না, জিবরেলিক অ্যাসিডটা রিলিজ হয়, এই জিবরেলিক অ্যাসিড রেসপন্সের কারণে ইলংগেশনটা হয়। এরপরে হলো কি, রেট অফ ইলংগেশন কতটুকু হয়, বলছে যে পার ডে 12 সেন্টিমিটার, এমনকি কোন যাতে 25 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত পার ডে তে ইলংগেশন হয়। তো এই ইলংগেশন হওয়ার কারণে এই ফ্লোটিং রাইস টিকে থাকতে পারে। আচ্ছা, এখন আমরা আরেকটু কথা বলি, সেটা হলো যে এই যে ফ্লোটিং রাইসের ফলন কেমন? ফ্লোটিং রাইসের ফলন কেমন? ফ্লোটিং রাইসের ফলন হচ্ছে খুবই কম। কারণ কি? ফ্লোটিং রাইস এই যে বাড়লো, এই বাড়ার পরে আবার পানি ধরো রিসিশন হয়ে গেল, ও আবার নিচে চলে যায়। যখনই ফ্লোটিং রাইস পানির উপরে স্ট্যান্ডিং হলো, তখনই ওইখান থেকে নোট থেকে কিন্তু শিকড় গজাবে, নিজে টিকে থাকার জন্য চেষ্টা করবে। আবার যখন পানি নেমে যাবে আবার নিচে যাবে। তার মানে জীবনটার যত এনার্জি সবটাই চলে যায় তার টিকে থাকার জন্য, রুটিং হওয়ার জন্য। ফলে তার ম্যাক্সিমাম এনার্জি এখানে চলে যাওয়ার কারণে ফাইনালি তার ফলনটা পেনিকেল পেনিকেলের মানে পেনিকেল মোটা হয়, কিন্তু ভালো ফলন হওয়ার সুযোগ থাকে না তার। সুতরাং এই, আচ্ছা, ডিপোটার রাইস। আরেকটা জিনিস হচ্ছে রায়দা রাইস। আরেকটা শব্দ তোমরা লিখে রাখো, আমি এখানে নোটে লিখি নাই। রায়দা রাইস, রায়দা রাইস, ঠিক আছে? রায়দা, এখানে দেখো এই যে RAY দিয়ে রায়দা রাইস লিখছো, রায়দা রাইস। এই রায়দা রাইস হলো, আমরা কি করি, আমন ধান এবং বোরো ধান একই সাথে লাগাই। মানে দিস ওয়াজ দি প্র্যাকটিস ইন দা হাওড় এরিয়া আর্লিয়ার। এখন খুব বেশি আর করে না, কিন্তু এই প্র্যাকটিসটা তোমাদের জানা থাকতে হবে, পরীক্ষা আসবে কিন্তু। রায়দা রাইস, রায়দা রাইস হলো ড্রাই সিডিং করতে হয়, ড্রাই সিডিং করতে হয় আমন এবং বোরো রাইস একসাথে। এই বোরো রাইস উঠে যাবে আর তার মধ্যে আমনটা থেকে যাবে। এই যে দুইটা ডুয়েল কালচার, বোরো এবং আমনের একসাথে কালচার, ফ্লোটিং রাইস এবং বোরো রাইস, এই কালচারকে বলা হয় রায়দা রাইস, রায়দা রাইস কালচার। আচ্ছা, এই পর্যন্ত গেল। এখন আমরা লাস্ট পয়েন্টটা বলে শেষ করি। আমরা রাইস উৎপাদন করলাম, এখন রাইস বিক্রি করতে চাই, খাইতে চাই, তাহলে এর ক্যাটাগরিটা কি কি আছে দেখো। বেসড অন লেন্থ ওয়েট রেশিও, rice can be divided into 4 groups: slender, medium, bold, round. slender হলো লেন্থ ওয়েট রেশিও হচ্ছে 3, মিডিয়াম 2.1 to 3, bold 1.1 to 2, and round less than 1.1. তাহলে আমরা একটি রাইস নিয়ে তার লেন্থ এবং ওয়েট রেশিও যদি এই ভিন্ন ক্যাটাগরির মধ্যে পাই, তাহলে আমরা বলতে পারবো যে কোন ক্যাটাগরির রাইস এটা।
আর একটা আছে শুধু লেন্থের উপরে যদি ভিত্তি করে আমরা রাইসটাকে ক্যাটাগরি করি, তাহলে 4টা ক্যাটাগরি: এক্সট্রা লং, লং এবং শর্ট। এটা মিলিমিটারে। এক্সট্রা লং, লং, মিডিয়াম, শর্ট। এখন আমরা রাইসের কোয়ালিটি যদি খেয়াল করি, তাহলে প্রথম হচ্ছে মিলিং কোয়ালিটি। মিলিং কোয়ালিটিতে যদি আমরা যাই, আমরা দেখব যে অনেক সময় ধান ছাড়াই করার পরে ওর ভিতরে কিছু সাদা সাদা পেট দেখা যায়, সাদা অংশ দেখা যায়। দেখবো যে চাইল অনেক ভিতরে সাদা। এই সাদা ক্যারেক্টার কিন্তু ভালো না। এটাকে বলা হয় হোয়াইট বেলি বা চকি রাইস। হোয়াইট বেলি বা চকি রাইস। এই হোয়াইট বেলি হলে এই ধানটাকে আমরা ভালো বলি না। তো এই হোয়াইট বেলিটা কেন হয়? হোয়াইট বেলিটা হয় সাধারণত যদি টেম্পারেচার হাই হয় এবং হিউমিডিটি হাই থাকে, তাহলে ওই কন্ডিশনে যে ধানগুলো উৎপন্ন হয় তার গ্রেন ডেভেলপমেন্ট হয়, ওই হোয়াইট বেলি ফর্ম করে, এন্ডোস্পার্ম অ্যাপিয়ারেন্স। এবং গ্রেন লেন্থ এবং সাইজ এর উপরে ভিত্তি করে সাধারণত লং গ্রেন রাইস বেশি পছন্দ করে মানুষ, এবং দাম বেশি, যেমন বাসমতি, তো দাম বেশি। আর ব্রাইট স্ট্র কালার হাস্ক ইজ অ্যান ইন্ডিকেটর অফ হেলদি গ্রেন ডেভেলপমেন্ট। স্ট্র কালার হাস্ক মানে ধান যদি আমি দেখি ব্রাইট স্ট্র কালার হয়েছে, এটা আমি মনে করবো যে আবার কালো ধান না, কালো ধানও চিকচিক করে। কালো ধান যদি চিকচিক করে বোল্ড দেখা যায়, তাহলে বুঝতে হবে যে এই গ্রেইনটা ভালো গ্রেইন হয়েছে এবং সেখান থেকে আমি বেশি ভালো চাইল পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যারোমা। অ্যারোমা দেখো 2 অ্যাসিটাইল 1 পাইরোলিন, এই একটা ভোলাটাইল অয়েল ফ্র্যাকশন, এইটার জন্য আমরা অ্যারোমা পেয়ে থাকি। এবং অ্যারোমেটিক রাইস আর নন অ্যারোমেটিক রাইস, অ্যারোমেটিক্সের উদাহরণ কিন্তু আমি শুরুতে দিয়ে আসছি, বিরিধান 50-34। আর হচ্ছে লোকালগুলোর নাম তো তোমরা জানো, কালোজিরা, স্বাক্ষরখানা, তারপরে কি কি আছে যেন, ওই নামগুলো কিন্তু একটু খেয়াল করে নেবা। আচ্ছা, ইটিং কোয়ালিটির মধ্যে আমরা আমাদের দেশের জন্য আমরা পছন্দ করি নন স্টিকি রাইস এবং টেন্ডার, নন স্টিকি টেন্ডার রাইস। কিন্তু জাপানিজরা জাপনিকা বা জাপনিকা যে এলাকায় হয়, জাপান, চায়না, কোরিয়া, এরা কিন্তু স্টিকি রাইস পছন্দ করে, ওরা স্টিকি রাইস খায়। তো এ হলো আমাদের আর নিউট্রিশনাল কোয়ালিটি তোমরা যে কোনো জায়গা থেকে দেখে নিও রাইসের মধ্যে কি 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 নিউট্রিয়েন্ট থাকে। এখন আমাদের দেশে কাজ করতেছে কি, জিঙ্ক এনরিচ করতে চায়, তারপর আছে ভিটামিন এ এনরিচ করতে চায়, বিভিন্ন ভাবে এনরিচ করে একই রাইসের মধ্যে থেকে আমরা যে খাদ্যদ্রব্য খাই তার প্রায় 26% আসে হচ্ছে রাইস থেকে, সরি প্রোটিন আসে রাইস থেকে। এত বেশি পরিমাণ আমরা রাইস খাই, সুতরাং প্রোটিন এনরিচ রাইসও উদ্ভাবন করার জন্য চেষ্টা করতেছে। আচ্ছা, এই হলো আমাদের রাইস সংক্রান্ত বক্তব্য। যদি কিছু বাদ পড়ে থাকে পরবর্তীতে জানাবো, আর যদি বাদ না থাকে তাহলে এই পর্যন্তই হলো আমাদের শেষ। তোমাদের কোনো বক্তব্য আছে? হ্যালো, কোনো